আজকে আমরা খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা এতটা সেনসিটিভ যে বিষয়টার সাথে আপনি বা আমি সরাসরি সংযুক্ত না থাকলেও আমাদের কোনো বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী বা আত্মীয়স্বজনের কেউ না কেউ দেখবেন বিষয়টার সাথে জড়িত। তাই আপনার নিজের কাছে ইম্পর্টেন্স মনে না হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এট লিস্ট আপনার আপনজন কাউকে না কাউকে আপনি সাবধান করতে পারবেন এবং এটা তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট 482 ভিসা। এই ভিসাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে যারা আমি দেখিয়েছিলাম যে কীভাবে 482 ভিসা কাজ করে, ভিসাটা আসলে কী, কাদের জন্য এবং বিস্তারিত। এই ভিডিওটা বানানোর পর আমাকে অনেক ভাইরা নক করেছিলেন বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে। তাদের কথা ছিল এরকম যে আমরা এই ভিসার জন্য ডকুমেন্ট জমা দিয়েছি, অনেক টাকাও দিয়েছি এবং ভিসার জন্য অপেক্ষা করতেছি। অনেকে বলেছিলেন যে আমরা দালালের সাথে কথা বা এজেন্টের সাথে কথা হয়েছে, আ সে আমাদেরকে ওয়ার্ক পারমিট দিয়েছে, ভিসা সাবমিশনের জন্য আমরা অপেক্ষা করছি এবং একটা অ্যামাউন্ট ৫-৬ লাখ টাকা আমরা জমা দিয়ে দিয়েছি। এরকমভাবে বিভিন্ন ভাইরা এ বিষয়ে কমেন্ট করেছেন। অনেকে আবার মাত্র কোনো এজেন্টের সাথে কথা বলেছেন এবং বিস্তারিত জানার জন্য আমাকে নক করেছিলেন। এমনকি আমার ভিডিওর কমেন্টে গিয়েও ওনারা এই বিষয়টা জানতে চেয়েছেন। তো প্রায় ১০ থেকে ১২টা ফাইল বা ওদের যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টগুলো নিয়ে আমি ঘাঁটিয়েছিলাম। ঘাঁটিয়ে যে জিনিসটা ফিল করলাম যে প্রত্যেকটা ডকুমেন্ট ফেক ছিল। এবং আনফরচুনেটলি এরা প্রত্যেকেই অলরেডি দালালকে অনেক টাকা দিয়ে দিয়েছিলেন। তো বিষয়টা আমাকে অনেকটা ভাবিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আমার নৈতিকতার দায়িত্ববোধ থেকে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এই 482 ভিসা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু একটা বিষয় আপনাদের জানা উচিত যে এই 482 ভিসা নিয়ে আপনারা যখন দালালদের সাথে বা এজেন্টদের সাথে কথা বলবেন, তখন তাদের কথা শুনে কিভাবে বুঝতে পারবেন যে ওরা ঠিক বলছে নাকি বেঠিক বলছে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিভাবে আপনি অথেন্টিসিটির মধ্য দিয়ে যাইতে পারেন যাতে ওরা আপনার সাথে প্রতারণা না করতে পারে। এই জন্য আমি আজকে ভিডিওটাকে ৩টা ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে প্রি প্রসিডিং, অর্থাৎ যখন কোনো এজেন্টের সাথে আপনার কথা হয় শুরুতে, তখন তার কথা শুনেই আপনি কীভাবে বুঝতে পারবেন সে অথেন্টিক কিনা। তারপরে হচ্ছে প্রসিডিং, যদি আপনার কাছে মনে হয় যে অথেন্টিক, মানে এই অংশটা যদি ও পাস করতে পারে, তাহলে প্রসিডিং বা যখন আপনি তার সাথে ভিসা নিয়ে কাজ করবেন, তখন তার কোনো কাজ কারবারের মাধ্যমে কিভাবে বুঝবেন যে সে সঠিক ট্র্যাকে আছে নাকি ভুল ট্র্যাকে আছে। এইটাও যদি সে ঠিকঠাক মতো করতে পারে, তাহলে ফাইনালি ভিসা যদি হয়ে যায়, তাহলে ভিসা হওয়ার পরে আপনি কিভাবে এই ভিসাটা চেক করবেন যে এটা অথেন্টিক কিনা, এইটাও কিভাবে চেক করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, প্রথমে যাই পি পজিটিভ। যখনই আপনি 482 ভিসাতে বাইরে যেতে চান, কারোর সাথে আপনি কথা বলেন, তখন কিছু কমন বিষয় সে আপনাকে বলবে। এই কমন বিষয়গুলো শুনে আপনি বুঝতে পারবেন যে আসলে ও ঠিক বলছে কিনা। তো ও ঠিক বলছে কিনা সেটা জানার জন্য আগে আপনাকে জানতে হবে যে 482 ভিসা কিভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে সেই ভিডিও লিঙ্কটা আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়াও আজকের ভিডিওতে আমি বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলবো, কারণ আমি যা যা বলবো প্রত্যেকটা জিনিস অস্ট্রেলিয়ান অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে যাব, ওই জায়গা থেকে অফিসিয়াল যে ইনফরমেশনটা আছে আমি শুধুমাত্র সেইটা নিয়ে কথা বলবো। আমি নিজে থেকে কোনো কথা বলবো না, প্রত্যেকটা জিনিস আমরা অফিসিয়ালি প্রুফ করে যাওয়ার চেষ্টা করব। তাই আমার কমেন্টে যে প্রথম লিঙ্কটা আছে ওই লিঙ্কে গেলেই আপনারা প্রত্যেকটা লিঙ্ক যেগুলো আমি ব্যবহার করেছি সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওই জায়গায় গিয়ে আপনারাও এই অথেন্টিসিটিগুলা চেক করে নিতে পারবে। ঠিক আছে, সো প্রথমেই আসি, যদি কোনো দালাল আপনাকে বলে যে 482 ভিসাতে আপনার বিদেশে বা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনার কোনো আইএলটিএস এর দরকার হবে না, এই কথাটা যদি শুনেন মনে রাখবেন যে এক কথায় ফেক। আপনি যদি এইটা বিশ্বাস করেন তাহলে এইটাও বিশ্বাস করতে হবে যে গরু আকাশে চড়ে। আমি যদি আপনাকে বলি গরু আকাশে চড়ে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? এক কথায় আপনি বলবেন যে না, আমি বিশ্বাস করি না। ঠিক এইভাবে যদি কেউ আপনাকে বলে যে আইএলটিএস ছাড়া 482 ভিসাতে যাওয়া সম্ভব, তাহলে মনে রাখবেন সে আপনাকে বলতেছে আসলে গরু আকাশে চড়ে, যে এটা কখনোই সম্ভব না। সম্ভব না কেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি সেই যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে mdyahia.com, আমার এই ওয়েবসাইটের একটা পোস্টে। এই পোস্টে আসার পরে আপনি দেখবেন কোর্স স্কিল স্ট্রিম রিকোয়ারমেন্ট একটা লিঙ্ক আছে, এই লিঙ্ক এখানে ক্লিক করুন, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনাকে অস্ট্রেলিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে,
gov.au এই লিঙ্কে এই জায়গায় দেখবেন আপনি কোর স্কিল স্ট্রিমের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। এই যে ডান দিকে ইউ মাস্ট, মানে আপনাকে অবশ্যই নিচের কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। এই জায়গায় লাস্ট কন্ডিশনটা দেখেন, মিট মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনি যে ইংলিশ জানেন সেটার যে মিনিমাম স্ট্যান্ডার্ড, ন্যূনতম যে যোগ্যতাটা দরকার সেইটার সার্টিফিকেট অবশ্যই আপনাকে তাদেরকে দিতে হবে, হোক সেটা আইএলস, পিটি বা অন্য কিছু। আইএলস হলে সেটার মিনিমাম পয়েন্টটা হচ্ছে 0.5 এবং কোনো মডিউলে 5-এর কম থাকা যাবে না। তার মানে কোর্স স্কিলের কথা যদি আপনাকে কেউ বলে এবং যদি বলে যে ইংলিশ ছাড়া হবে, এক কথায় এটা সম্ভব না, এটা সম্পূর্ণ মিথ্যে। এবার আমরা যাই যে সেকেন্ড যে অপশনটা আছে, অস্ট্রেলিয়া 4E2 ভিসার যে সেকেন্ড অপশন আছে সেটা হচ্ছে আমরা জানি স্পেশালাইজ স্কিল স্ট্রিম। তো স্পেশাল স্কিল স্ট্রিমের যে রিকোয়ারমেন্ট সেটা জানার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে স্পেশালাইজ স্কিল স্ট্রিমের রিকোয়ারমেন্টে। এই জায়গায় আপনি ডান দিকে দেখবেন টু ক্লিয়ারলি দেয়া আছে যে ইউ মাস্ট, আপনাকে অবশ্যই, এবং শেষের অপশনটা হচ্ছে মিট মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আগের মতোই আপনাকে ইংলিশ লাগবে, মিনিমাম IELTS 5 লাগবে। ঠিক এইভাবে আমার ব্লগ থেকে যদি আপনি শেষেরটাতে যান, লেবার এগ্রিমেন্ট স্ট্রিম রিকোয়ারমেন্ট লিঙ্ক, এখানে ক্লিক করুন। এই জায়গায় ক্লিক করে যদি আপনি যান, এই জায়গায় আপনি দেখতে পারবেন যে এই জায়গায় লেখা আছে শেষের দিকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অবশ্যই লাগবে। এই জায়গায় কিছু ভুল হয়, অনেক দালালরা বলে এই যে শেষের দিকে লেখা আছে দেখেন, আনলিস ইউ আর এক্সাম্পট ফ্রম নিডিং টু শো ইট। শুধুমাত্র লেবার এগ্রিমেন্টের বেলা অনেক দালালরাই বলে যে লেবার এগ্রিমেন্টে ইংলিশ লাগবে না, এবং ওরা এই সেন্টেন্সের রেফারেন্স দেয়। তো চলুন এই সেন্টেন্সটা আমরা বোঝার চেষ্টা করি। এই সেন্টেন্সে বলা আছে আনলিস ইউ আর এক্সাম্পটেড, যদি আপনার এটা প্রয়োজন না হয়, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অবশ্যই লাগবে। যদি আপনার এইটা প্রয়োজন না হয়, মানে কিছু বিশেষ কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে আপনাকে এই IELTS সার্টিফিকেট জমা দিতে হবে না। এখন কথা হচ্ছে সেই কন্ডিশনগুলো কি কি? সেই কন্ডিশনগুলো প্রথম হচ্ছে আপনি যদি ইংলিশ কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন, 5টা কান্ট্রি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড, এই 5টা দেশের নাগরিক যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে 4A2 ভিসাতে অস্ট্রেলিয়া আসার জন্য ইংলিশের কোনো সার্টিফিকেট দেখাতে হবে না, কারণ আপনি অলরেডি ইংলিশ জানেন, আপনি ইংলিশ একটা কান্ট্রির নাগরিক। তারপরে হচ্ছে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে 5 বছর বা তার বেশি পড়ালেখা করেন এবং ওই প্রতিষ্ঠানটা যদি ইংলিশ মিডিয়াম হয়, এক কথায় আপনি যদি কোনো ইংলিশ মিডিয়ামে 5 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে যদি শিক্ষা অর্জন করেন, তাহলে আপনার ইংলিশের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দেখাইতে হবে না। 3 নম্বর হচ্ছে আপনি যদি কোনো ডিপ্লোম্যাটিক হয়ে থাকেন, ধরেন বাংলাদেশের কোনো কূটনীতিক, আপনি একজন কূটনৈতিক, আপনি এবং কূটনৈতিক কোনো কাজে অস্ট্রেলিয়াতে আসছেন, আমরা তাদেরকে হাই কমিশনারও বলে থাকি। তো কোনো একজন হাই কমিশনার যখন আসছেন, উনি আসলে বাংলাদেশের এমপ্লয়ি, বাংলাদেশ গভর্নমেন্টের একজন এমপ্লয়ি, উনি আসছেন অস্ট্রেলিয়ান সরকারের সাথে কাজ করতে এগ্রিমেন্টের মাধ্যমে, যে আমি তোমার ওই জায়গায় লোক পাঠাবো, আমার হাই কমিশনার তোমার এই জায়গায় থাকবে, আমার কাজ করবে। তাহলে হাই কমিশনারদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দরকার হবে। আর আমরা জানি ওনারা অলরেডি হাই প্রোফাইলের হন, ওনারা তো অনেক ল্যাঙ্গুয়েজে জানেন, ঠিক না? তারপরে হচ্ছে যদি আপনি বাংলাদেশের কোনো একটা কোম্পানি হয়ে থাকেন এবং ওই কোম্পানির পক্ষ থেকে কোনো একটা কাজের জন্য অস্ট্রেলিয়াতে একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন, আসলে আপনি অস্ট্রেলিয়াতে কাজ করার জন্য আসতেছেন না, অস্ট্রেলিয়ার কোনো প্রতিষ্ঠানের জন্য, মূলত আপনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের জন্য অস্ট্রেলিয়াতে আসতেছেন একটা নির্দিষ্ট সময় কাজ করার জন্য, তাহলে আপনার অস্ট্রেলিয়ান সরকারের এই যে কন্ডিশন যে ইংলিশ জানতে হবে বা ইংলিশ সার্টিফিকেট দেখাইতে হবে, আপনি সেইটার আন্ডারে পড়বেন না। তাহলে এই কয়টা জিনিস, যদি আপনি কূটনৈতিক হয়ে থাকেন, যদি আপনি 5 বছরের বেশি ইংলিশ কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করে থাকেন, অথবা আপনি যদি ইংলিশ কান্ট্রি থেকে হয়ে থাকেন, আপনি যদি ডিপ্লোম্যাটিক হয়ে থাকেন, আপনি যদি ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আসেন ওর কাজের জন্য, তাহলে আপনাকে ইংলিশ দেখানো লাগবে না। এখন আপনি যাচাই করে নিন আপনি কি ওই কোনো কন্ডিশনের মধ্যে পড়েন কিনা। আমার মনে হয় না, কারণ আমরা যারা জেনারেল মানুষ তারা এই কোনো কন্ডিশনেই পড়বো না। তার মানে এই লেবার এগ্রিমেন্টেও অবশ্যই আমাদেরকে ইংলিশ জানতে হবে। তাহলে বুঝলেন, 3টা ক্যাটাগরিতে আপনাকে যদি কেউ বলে যে ইংলিশ ছাড়া আসা যাবে, ইম্পসিবল, ইংলিশ ইজ মাস্ট। যদি কেউ বলে ইংলিশ ছাড়া আসতে পারবেন, এক কথা ওই দালালের সাথে আর কোন কথাই বলবেন না, ওই জায়গায় স্টপ, যে ভাই চুপ যা ভাই, আর না, তুই ফেক, তাকে অ্যাভয়েড করবেন। সেকেন্ড হচ্ছে সে যদি বলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া
আপনার ভিসা হয়ে যাবে। আপনি 3টা ভিসার যে আমি রিকোয়ারমেন্ট দেখিয়েছি ইউ মাস্ট অপশনে, এই ইউ মাস্ট অপশনে আপনি একটু যদি চেক করেন, ওই জায়গায় দেখবেন 3টাতেই লেখা আছে যে মিনিমাম আপনার 1 বছর করে ওই ফিল্ডে, মানে যে ফিল্ডে আপনি আসতেছেন ওই ফিল্ডে মিনিমাম 1 বছর করে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন দালাইরা আপনাকে বলতে পারে যে ভাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা বানিয়ে দিব। মনে রাখবেন এইটা কমপ্লিটলি ইম্পসিবল। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে বানিয়ে দিলেও অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স কি করবে, আপনার ওই প্রতিষ্ঠান কি আসলে এক্সিস্ট করে কিনা প্রথমে ওরা এটা চেক করে। তারপরে ওই প্রতিষ্ঠান ওরা মেইল করে ইফ রিকোয়ার যে এই লোকটা যে তোমার প্রতিষ্ঠানে কাজ করেছে, এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমাদেরকে দেখিয়েছে, এটা কি ঠিক কিনা। ওরা খুব গভীরভাবে এই জিনিসগুলা অবশ্যই চেক করে। তার মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না বা বানিয়ে দিয়ে দিব, এটা যদি কেউ বলে 100% ফেক, আগের মতোই বাই চুপ যা, তোর সাথে কোনো কথা নাই, তুই শালা একটা ভণ্ড। হ্যাঁ, এইরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি বলে সরি, কিন্তু আসলে এদেরকে এর চেয়ে খারাপ ভাষায় কথা বলা উচিত এদের সাথে। এরপরে হচ্ছে আপনাকে যদি কোনো টাইম ফ্রেমিং করে দেয় যে 6 মাসে ফ্লাই করিয়ে দিব, মার্চে ফ্লাই করে দিব, ফেব্রুয়ারিতে ফ্লাই করে দিব, অথবা কোনো মানি ফ্রেমিং করে দেয় যে 5 লাখ টাকায় পাঠিয়ে দিব, 10 লাখ টাকায় পাঠিয়ে দিব, 2 লাখ টাকায় পাঠিয়ে দিব, এক কথায় ফেক। কারণ এই জায়গায় কোনো টাইম ফ্রেমিং নাই। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টই তো আপনাকে কোনো টাইম ফ্রেমিং দিতে পারতেছে না, ওরা কিভাবে দিচ্ছে? আরেকটা জিনিস হচ্ছে 10 লাখ টাকা 5 লাখ টাকা কেন? অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের স্ট্রিক্ট রুলস আছে যে এই জায়গায় আপনার প্রত্যেকটা খরচ, আপনি হবে ভিসা অ্যাপ্লিকেশন ফি, মেডিকেল ফি এবং আপনার যাতায়াত খরচ ছাড়া কোনো টাকা আপনার দেওয়ার কথা না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা আয়ারল্যান্ড বা ইউকেতে দেখি আসলে ওনারা প্রতিষ্ঠানিক খুলছে হচ্ছে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য, সো পারমিট বের করার জন্য আমাদের টাকা লাগে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বা অস্ট্রেলিয়ান ইরাতে এখন পর্যন্ত একটা সিঙ্গেল প্রতিষ্ঠান নাই যেটা শুধুমাত্র ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কয়দিন পরে হাওয়া হয়ে যাবে, এরকম একটা সিঙ্গেল প্রতিষ্ঠানও কেউ দেখাইতে পারবে না। ঠিক আছে, সো কেউ যদি বলে যে এই প্রতিষ্ঠানে আপনার টাকা লাগবে স্পন্সরশিপের জন্য, তাহলে মনে রাখবেন এটা কমপ্লিটলি ফেক। কারণ এই জায়গায় যে প্রথমে টাকা লাগে, আপনার নমিনেশন ফি 330 অস্ট্রেলিয়ান ডলার এবং আপনার স্পন্সর ফি 120 অস্ট্রেলিয়ান ডলার, ফিগারটা হয়তো চেঞ্জ হইতে পারে, এই ফিগারটা কমপ্লিটলি আপনার এমপ্লয়ারি পেড করবে। তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফির আগ পর্যন্ত কোনো টাকা দিতে হচ্ছে না, এবং ভিসা অ্যাপ্লিকেশন ফির আগেই আপনি জানতে পারবেন যে আপনার এই এজেন্টটা কি ঠিক না বেঠিক। ঠিক আছে, তো যদি বেঠিক হয়ে আপনি টাকা দিচ্ছেন না, তার মানে আপনি আজকের এই ভিডিওটা দেখার পরে কিভাবে একটা টাকা না দিয়েও আপনি প্রসেস করেন সেটা কনফার্ম হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন আইএলটিএস নিয়ে যদি উল্টাপাল্টা বলে এটা ভুল, ও হচ্ছে ফেক। আপনাকে যদি ও স্পন্সরের টাকা পয়সা নিয়ে টাইম ফ্রেমিং নিয়ে কথা বলে ও হচ্ছে ফেক। এক্সপিরিয়েন্স নিয়ে উল্টাপাল্টা বললে ও হচ্ছে ফেক। এই কয়টা বিষয় হচ্ছে একদম প্র্যাকটিক্যালি বললাম যে যেটা হয়, যে বাইরে আমাকে বলেছেন এইভাবেই ওনাদেরকে হচ্ছে প্রতারণা করেছে। নতুন প্রতারণার যদি কোনো কিছু আসে আমরা পরবর্তীতে হচ্ছে এটা নিয়ে কথা বলবো। এখন প্রি প্রসিডিংটা তাহলে বুঝলাম যে শুরুতেই যখন আমাদের সাথে দালালদের কথা হয় তখন আমরা কিভাবে বুঝবো ওরা ফেক নাকি রিয়েল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার কথা বলবো আমি প্রসিডিং পিরিয়ড। ধরেন প্রি প্রসিডিং এর সমস্ত কিছু সে ঠিকঠাক বললো, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন আপনি তার সাথে সরাসরি কাজ করবেন, অর্থাৎ সে আপনার প্রসেসিং নিয়ে কাজ করবে, তখন কিভাবে বুঝবেন যে সে ঠিক পথে আগাচ্ছে নাকি ভুল পথে নিয়ে যাচ্ছে। প্রথমেই হচ্ছে সে আপনাকে একটা ইমেল প্রোভাইড করবে। যেহেতু আমরা জানি যে নিয়মটা কি, নিয়ম হচ্ছে প্রথমেই আপনি সমস্ত ডকুমেন্ট, যা যা ডকুমেন্ট আমি ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে যে কী কী ডকুমেন্ট দিতে হয়, এই ডকুমেন্ট যখন সে আপনার কাছে চাইবে এবং প্রথম স্টেজে যখন সে পাস করে ফেলবে, মানে সব ঠিকঠাক আছে, তাহলে সেকেন্ড স্টেজে এই ডকুমেন্টটা দেওয়ার পরে সেই ডকুমেন্টগুলো সাবমিট করবে এমপ্লয়ারের কাছে। এমপ্লয়ার তখন আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক দেখে অবশ্যই আপনার একটা ইন্টারভিউ নেবে। আপনার ইন্টারভিউ নেওয়ার পরে এমপ্লয়ারের যদি মনে হয় আপনাকে সে পারমিট দিবে, তখন আপনার সমস্ত ডকুমেন্ট সহ সে অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সে আবেদন করবে, ওরা যাতে আপনার জন্য একটা পারমিট ইস্যু করে। ঠিক আছে, তখন ওরা একটা পারমিট ইস্যু করবে। তখন এই পারমিটটা কি ঠিক নাকি বেঠিক এইটা আপনি কিভাবে দেখবেন? প্রথমত হচ্ছে আপনাকে যে পারমিটটা দিবে, অনেক সময় পারমিটটা দেখলেই বোঝা যায় যে এটা ফেক। আপনাদেরকে একজন ভাইয়ের একটা পারমিট আমি নিয়ে যাচ্ছি, ভাইয়ের পারমিটটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা ফেক। এই পারমিটের মধ্যে অসংখ্য স্পেলিং মিস্টেক আছে, অসংখ্য স্পেলিং মিস্টেক আছে। এছাড়া আপনারা দেখেন এই জায়গায় যে প্রিন্টিং, এই যে ওয়ার্ক পারমিট ডিটেলসের এই জায়গায় দেখেন কোনো লাইনের অ্যামেন্ডমেন্ট ঠিক নাই।
প্রত্যেকটা পেজে দেখেন লেখা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফেক। তাহলে অফার লেটার যদি আপনি চোখের দেখায় বুঝতে পারেন যে এটা ফেক, তাহলে বুঝতেই পারছেন যে এটা ফেক। এখন আপনি চোখের দেখায় বুঝতে পারছেন না এটা ফেক, এক্সপিরিয়েন্স মানুষদেরকে দেখাইছেন, তারাও বললো যে না আমরা তো কনফিউজ, এটা ঠিক না বেঠিক আমরা বুঝতে পারছি না। তখন আপনি কিভাবে যাচাই বাছাই করবেন এই অফার লেটারটা ঠিক আছে কিনা? তখন আপনি অস্ট্রেলিয়ান গুগলে গিয়ে লিখবেন যে 4E2 ভিসা স্পন্সরশিপ অ্যাপ্রুভড অর্গানাইজেশন, এরকম অথবা লিখবেন আপনার অর্গানাইজেশনের নাম, যে এই অর্গানাইজেশন, যেমন আপনাকে একটা হচ্ছে এবিসি নামে একটা অর্গানাইজেশন থেকে অফার লেটার দিছে, আপনি লিখবেন যে ইজ এবিসি কোম্পানি অফ অস্ট্রেলিয়া ইজ অ্যাপ্রুভ ফর 4E2 স্পন্সরশিপ। এরকম আপনি সার্চ দিলে বা অনলাইন থেকে ঘাটাইলে আপনি বুঝতে পারবেন যে ওই অর্গানাইজেশন যারা আপনাকে স্পন্সরশিপ দিচ্ছে তারা কি আসলে স্পন্সরশিপ দেওয়ার জন্য অনুমোদিত কিনা। দ্বিতীয়ত দেখবেন এদের এবিএন নাম্বার সমস্ত কিছু টেস্ট করবেন, কারণ অনেক সময় ওয়েবসাইটও ফেক বানায় ফেলে। এই ওয়েবসাইট বানানো 5 মিনিটের কাজ, তোরা একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবে যে হ্যাঁ আমরা হচ্ছি অ্যাপ্রুভড একটা অর্গানাইজেশন। তো অবশ্যই এক্সপার্টদের হেল্প নেবেন এই জায়গায়, এক্সপার্টদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে এটা কি ফেক নাকি ট্রু অর্গানাইজেশন। আপনার কাছে মনে হলো যে একটা ট্রু অর্গানাইজেশন, তাহলে অফার লেটারটা মনে হলো ট্রু, তাও আপনার বিশ্বাস করার কোনো স্কোপ নেই, আরও একটা স্টেজ পার করতে হবে। সেটা হচ্ছে ওই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে যে অফিসিয়াল যে কন্ট্যাক্ট ডিটেলস আছে, ওদের যে ইমেল আছে, সেই ইমেইলে আপনি একটা ইমেল করবেন। মেলে লিখবেন যে তোমার কাছ থেকে আমি এরকম এরকম একটা অফার লেটার পেয়েছি, এই অফার লেটারটা কি ঠিক না বেঠিক আমাকে একটু বলো, যদি ঠিক হয় আমি হচ্ছে পরবর্তী কার্যক্রমে যাব, মানে প্রসিড করব। তো আপনি মনে করতে পারেন এত বড় প্রতিষ্ঠান আমার রিপ্লাই দিবে না, নো। বাংলাদেশের অর্গানাইজেশনের মতো ওরা না, ওরা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কথার গুরুত্ব দেয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইমেইলের ইম্পর্টেন্স দেয়। আপনি ওদেরকে ইমেল করলে অবশ্যই ওরা ওই দিন না হলেও 4-5 দিনের ভিতরে অবশ্যই আপনাকে রিপ্লাই দিবে। 4-5 দিন ওয়েট করুন, অ্যাটলিস্ট লাখ লাখ টাকা খরচ করার চাইতে, নষ্ট করার চাইতে কিছুদিন ওয়েট করাটা ভালো। তখন আপনি ওদের কাছে একটা রিপ্লাই পাবেন। ওরা যদি রিপ্লাই দেয় হ্যাঁ এটা অথেন্টিক, আমরা তোমাকে অফার করেছি, তাহলে আপনি ফরওয়ার্ড মানে সামনে আগাবেন। আর অলরেডি তো সে যদি অফার করে আপনাকে, তার আগে তো আপনার ইন্টারভিউ নিয়েছেই, তাই না? আপনি তো তার সঙ্গে অলরেডি জানেনই। সো বুঝতে পেরেছেন যে প্রসিডিং পিরিয়ডে কিভাবে আপনার যদি ইমেইলে অফার লেটার আসে সেইটা আপনি জাস্টিফাই করবেন। এরপরে হচ্ছে ধরেন আপনার অফার লেটারও ঠিকঠাক হয়ে গেল, অথবা আপনি অফার লেটার কনফিউশনে আছেন, কিন্তু মনে করলে যে হয়তো বা ঠিক আছে, যদিও কোনো অপশনই নাই, এটা করবেন না, যাচাই বাছাই না করে আগাবেনই না, তারপরেও মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, কোনোভাবে ওই লুকটা পার করে ফেললো 2 নাম্বারই করে। এরপরে আসতেছে যে আপনার মেডিকেল এবং বিএফএস এর কথাটা। মেডিকেল এবং বিএফএস এর বিষয়ে ওরা আপনাকে কি করে, এজেন্টরা আপনার বিএফএস এর যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরায় দেয়, একদম অ্যাকুরেট ঠিকঠাক একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিয়ে বলে যে দেখেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে, আপনার এখন বিএফএস এ ইন্টারভিউ দেওয়ার জন্য মানে ফিঙ্গারের জন্য যাওয়া উচিত, বা আপনার মেডিকেলের ডেট আসছে, আপনার মেডিকেলে যাওয়া উচিত। মনে রাখবেন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট দিয়েও সে আপনার ভিসার জন্য আবেদন করতে পারবে। আগে যে অফার লেটার সেটাও লাগবে না ভাই, এমনকি এটা ভুয়া বংজাং একটা জাস্ট একটা পেপার দিয়েও আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট থাকলেই ভিসা অ্যাপ্লিকেশন করা সম্ভব, কারণ ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা ব্যবসা। কারণ আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন তখন বড় অঙ্কের একটা টাকা ওদেরকে দিচ্ছেন, ঠিক আছে? তো ওরা টাকা পাচ্ছে, ভিসা অ্যাপ্লিকেশন নিচ্ছে। সো কোনো শর্ত নাই এমন যে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য ঠিকঠাক মতো সকল ডকুমেন্ট দিতে হবে, এরকম কোনো শর্ত নাই। তার মানে আপনি ভুল করেও উল্টাপাল্টা ডকুমেন্ট দিয়েও ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন, এবং ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট আপনি যত উল্টাপাল্টা ডকুমেন্ট দিয়ে করেন না কেন, ওরা আপনাকে মেডিকেলের ডেট দিবে এবং বিএফএস গ্লোবালে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে। তাহলে বিএফএস গ্লোবালে ফিঙ্গারপ্রিন্টের ডেট এবং মেডিকেলের ডেট যদি আপনি পেয়েও যান এবং এই জিনিসগুলো যদি আপনি করাইয়া ফেলেন, ইট ডাজেন্ট মিন যে আপনার অফার লেটার ঠিকঠাক ছিল, সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো সাবমিট হয়েছে। কোনো ডকুমেন্ট ছাড়াও আপনার এগুলো সাবমিট হওয়া সম্ভব। কিন্তু যখন আপনি বিএফএস গ্লোবালের এই ফিঙ্গার তারপর হচ্ছে মেডিকেল দেওয়া শেষ করবেন, তারপর ভিসা অফিসার আপনার ডকুমেন্ট চেক করবে এবং সব কিছু দেখবে যে ভিসার সব ঠিক আছে কিনা, ঠিক হলে আপনাকে ভিসা দিবে, না হলে নাই। তার মানে আসলে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের যে লেটার পাওয়া, মেডিকেলের ডেটা পাওয়া, এর মানে এইটা না যে সব ডকুমেন্ট ঠিকঠাক মতো হয়েছে, কিন্তু বেশিরভাগ লোকজনই হচ্ছে এইটা দেখায় যে আপনার বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসছে, এইবার অ্যাটলিস্ট আপনি টাকা দেন। তো তখনও টাকা দেওয়ার কোনো অপশন নাই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আরেকটা জিনিস, অনেক সময় দেখবেন যে আপনাকে কনফার্মেশন লেটার পাঠিয়ে দিয়েছে
যে হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে আপনার কাছে ইমেল আসে, ও মাই গড কনগ্রাচুলেশন আপনার ভিসা হয়ে গেছে, তখন আপনি কিভাবে বুঝবেন যে এই যে ওরা যে এটা আমাকে পাঠাইছে এই ইমেলটা ঠিক নাকি বেঠিক? এটা বোঝার একটা ওয়ে আছে। আমরা যদি অস্ট্রেলিয়ান ওয়েবসাইটের মানে যে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটটা দেখি, এই জায়গায় লেখা আছে homeaffairs.gov.au। তার মানে আপনার যে ইমেলটা আসবে সেই ইমেলে কি থাকবে, @এর পরে থাকবে homeaffairs.gov.au। এই প্রত্যেকটা অ্যালফাবেটকে HOME এইভাবে একটা একটা করে অক্ষর ধরে ধরে বিলাবে। এর পরের যে অংশটা আছে এই অংশটা ওদের ওয়েবসাইটের পুরো অংশের সাথে মিলতেছে কিনা, homeaffairs.gov.au এর সাথে মিলতেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একদম সঠিক ইমেলটা কোন ইমেল থেকে আসবে সেটা দেখা দিচ্ছি, এবং ভুল ইমেলটা কোন ধরনের ইমেল থেকে আসতে পারে সেটাও দেখা দিচ্ছি। ভুল ইমেলটা আসবে যে কোনো কিছু লেখা থাকবে যেমন ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স @gmail.com @hotmail.com। এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। এত বড় ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের এত বড় অর্গানাইজেশন কখনো পার্সোনাল ইমেল ব্যবহার করবে না আপনাকে ইমেল করার জন্য। ওরা আপনাকে ব্যবহার করবে ওদের লিগ্যাল যে অফিসিয়াল ইমেল সেইটা, যেটা হচ্ছে এক্সটেনশন হবে homeaffairs.gov.au। যদি এইটা না হয় তার মানে এই ইমেলটা ভুল আসছে। এর একটা এক্সাম্পল দেখাই। আমাকে এক ভাই ওনার কাছে ইমেল আসতে দেখাইলেন, দেখুন ফ্রম লেখা আছে অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স। আপনারা কি দেখতে পাচ্ছেন এই জায়গায় ভুলটা কোথায়? নিচের লাইন দেখেন, অথ হোম অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট @gmail.com। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা ফেক, কারণ এই জায়গায় পরে কি হওয়া উচিত ছিল, homeaffairs.gov.au। তাহলে আপনাকে যদি কনফার্মেশন ইমেলও দিয়ে দিয়ে যে আপনার ভিসা হয়ে গেছে, তখনও আপনি ইমেল দেখে বুঝতে পারবেন যে এটা ফেক অর ট্রু। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাকে যদি ইমেল করে হোম অ্যাফেয়ার্সের নামে সেটা ঠিক না বেঠিক কীভাবে ধরবেন। আপনাকে যদি বিএফএস গ্লোবাল থেকে হাবিজাবি পাঠায় তাহলেও বুঝতে পারবেন। রং অফার লেটার আসলে সেটা কীভাবে জাস্টিফাই করতে হয় সেটাও বুঝতে পারবেন। তাহলে এই প্রসেসিংয়ের সময়টাতে ও যাই আপনার সাথে করুক প্রত্যেকটা জায়গায় আপনি তাকে আটকাতে পারবেন এবং চেক করতে পারবেন সে অথেন্টিক কিনা। আশা করি বুঝতে পেরেছেন। ফাইনাল স্টেজে ধরেন সে প্রসিডিং পিরিয়ডেও ফাঁস করে গেল, মানে সমস্ত কিছু আপনার ঠিকঠাক মতো করলো, ও মাই গড ভিসা তো হয়ে যাচ্ছে এখন, আসলেই ভালো যদি সত্যি সত্যি ভিসাটা হয়ে যায়। তো এইবার ধরেন সে আপনাকে বললো যে আপনার ভিসাটা হয়ে গেছে, এইবার আপনার পুরো টাকাটা পেড করে। আগে তো আপনি অলরেডি টাকা পেড করেছেন, যেহেতু প্রি প্রসিডিং স্টেজে সব কিছু ঠিক ছিল, এই জন্য ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি অ্যাপ্লিকেশন করেছেন, ও যে অ্যাপ্লিকেশন করেছে তখন অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন, মেডিকেলের ফি দিয়েছেন নিজের হাতে, আপনি হচ্ছে ফিঙ্গারের টাকা দিয়েছেন, ও সব কিছুতে নিজের হাতে টাকা দিয়েছি। এইবার ভিসা হয়ে গেছে মানে তো হয়ে গেছে, তার মানে এখন ভিসার টাকাটা দেওয়া উচিত। নো, যদিও আপনাকে বলে যে ভিসা হয়ে গেছে তখন ওই ভিসাটা যে হয়েছে সেটাও আপনি চেক করবেন। সেটা চেক করার জন্য ভিসার কোনো ডকুমেন্ট আপনার লাগবে না। ও যদি বলে যে না ভিসা আমি আপনাকে দিব না, ভিসা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আমার টাকা দেন তারপরে ভিসা দিব, ডানাত বাংলা। নো, ভিসার জন্য চেক করার জন্য ভিসার ডকুমেন্ট আপনার লাগবে না, ভিসা যে হয়েছে সেটাও দেখতে হবে না। আপনি চেক করতে পারবেন যে সত্যি সত্যি আপনার ভিসাটা হয়েছে কিনা। আপনি যদি আমার যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে যান, তাহলে একদম শেষে লেখা আছে ভিসা চেক লিঙ্ক, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ভিসা চেক করার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় আপনাকে ভিসা চেক করার জন্য কোনো ভিসার ডকুমেন্ট লাগবে না। যে ডকুমেন্ট আপনার লাগবে সেটা খুব ইজি, আপনার কাছে আছে। এই জায়গায় গিয়ে যে প্লিজ চুজ এ ডকুমেন্ট টাইপ, এই জায়গায় আপনি পাসপোর্ট সিলেক্ট করবেন। পাসপোর্ট সিলেক্ট করলে এরপরে আপনি সাবমিটে দিবেন। সাবমিটে দেওয়ার পর আপনার কাছে ওরা কি চাইবে, আপনার পাসপোর্ট নাম্বার চাইবে, আপনার ডেট অফ বার্থ চাইবে, আপনার টিএনএ নাম্বার চাইবে। এই সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর আপনি যখন সাবমিট দিবেন তখন আপনার ভিসার সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে চলে আসবে। এটা কি টাইপ ভিসা, এটা মেয়াদ কতদিন, আপনাকে কি ধরেন আগের এই জায়গায় আরেকটা স্ক্যাম আছে, আগের সমস্ত ডকুমেন্ট ঠিক দিলেন কিন্তু ও কি করে আপনার ওয়ার্ক পারমিট হবে না দেখে তখন আপনাকে কি করে জানা, আপনার এটা ভিজিট ভিসা ধরাবে, কিন্তু 15-20 লাখ টাকা মেনে দেয়। তো এই জায়গায় আপনার ভিসার টাইপ কি, কোন টাইপের ভিসা এটা, তারপরে হচ্ছে আপনার ভিসার মেয়াদ কতদিন, কাজের অথরিটি আছে কিনা, সমস্ত ডকুমেন্ট আপনি এই জায়গায় দেখতে পারবেন। আর এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার, টিআরএন নাম্বার, এই যে টিআরএন নাম্বারটা কোথায় পাবেন, আপনার যে অফার লেটার আছে, অফার লেটার না, আপনার যে বিএফএস গ্লোবালে ফিঙ্গার দিয়েছেন না, ওই ফিঙ্গারের যে লেটার অথবা আপনার যে মেডিকেলের লেটার, ওই জায়গায় দেখবেন টিআরএন লেটারটা নাম্বারটা দেওয়া আছে। তো ওই টিআরএন নাম্বারটা দিবেন এই জায়গায়,
পাসপোর্ট নাম্বারটা দিবেন এবং আপনার ডেট অফ বার্থ দিবেন। দিয়ে যদি কোনো কিছু না আসে তার মানে আপনার ভিসা হয়নি, আপনার ভিসাটা রিজেক্ট হয়েছে অথবা কোনো কিছু হয়েছে কিন্তু আপনার ভিসা এখনো হয়নি। ঠিক আছে? তো এই জায়গায় দেওয়ার পরে যদি আপনি দেখেন যে সব ঠিকঠাক, আপনার ভিসা হয়ে গেছে, এই জায়গায় দেখাচ্ছে আপনার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা, এতদিনের মেয়াদ এবং আপনার কাজের অথরিটি আছে, তখন যত টাকা চায় দিয়ে দেন। কারণ 482 ভিসা একটা সোনার হরে, সত্যি সোনার হরে। তো প্রি প্রসিডিং পিরিয়ডে কীভাবে তার সাথে কথা বলবেন, প্রসিডিং পিরিয়ডে মানে যখন আপনি সব কিছু প্রসেস করবেন তখন তার সাথে কীভাবে কথা বলবেন, ভিসা হওয়ার পর কীভাবে জাস্টিফাই করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বললাম। দেখেন, এই চুলচেরা বিশ্লেষণের পরেও আপনি যদি আপনার টাকাটা হারান, এটা আসলে আপনার প্রবলেম। আমরা অনেক কষ্ট করে টাকা জমাই, বিশেষ করে দালালরা কাদেরকে টার্গেট করে জানে? যারা হচ্ছে আমাদের বিদেশে আছে, মিডল ইস্টে আছে, এই ভাইদের কাছে কিছু সেভিংস থাকে, এটা দালালরা জানে, ওরা এটার সুযোগ নেয়। আমাদের এই ভাইদের কষ্টে উপার্জিত টাকাটা ওরা এইভাবে মেরে দেয়। এখন আপনি বলতে পারেন ভাই, ওদের এই যে এজেন্টদের ওয়েবসাইটে গিয়ে বা ওদের ফেসবুক পেজে গিয়ে দেখা যায় অনেকেই ওরা বলতেছে কি যে অনেকেই বলতেছে, আমরা অনেক মানুষকে দেখতেছি তারা এরকম বলতেছে যে আমি অমুক, এই যে দেখেন আমি ভিসা পেয়েছি, এই যে দেখেন অমুক ভাইয়ের মাধ্যমে আমি ভিসা পেয়েছি। এরপর অনেকে বলে যে এত টাকায় ভিসা, এত টাকায় ভিসা, ভিসা হতে কিছুই লাগে না ভাই, কৃষি ভিসা যাওয়া যায়, এই ভিসা যাওয়া যায়, সেই ভিসা যাওয়া যায়। ভাই এই যেই ছেলেরা এরকম করতেছে না, আমি এরকম 100টা ছেলে নিয়ে ভিডিও করাতে পারবো। প্রত্যেকটা ফেক, প্রত্যেকটা ফেক, প্রত্যেকটা ফেক। 100 বার বললাম ফেক, ফেক অ্যান্ড ফেক। ভাই রিয়েলিটি বোঝার চেষ্টা করেন। এই জায়গায় যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা হচ্ছে 4-5 বছর পড়ালেখা করে, কোটি টাকার উপরে খরচ করে, পড়ালেখার পরে ওদের যে পোস্ট ওয়ার্ক পারমিট 485 ভিসাতে যখন থাকে তখন ওরা এই জায়গায় এক্সপিরিয়েন্সও গ্যাদার করে। তারপরেও 482 ভিসা কয়জন পায় জানেন? 5 to 10%। বাকিরা পায় না। এটা এতটা কষ্ট। 482 ভিসা ইটস নট এ কাপ অফ টি। এটা খুব সহজে পাওয়া যায় না। এই জায়গায় পড়ালেখা করতেছে, ইংলিশ জানে, কোটি টাকা খরচ করে পড়ালেখা করছে, তার গ্র্যাজুয়েশন আছে, পোস্ট গ্র্যাজুয়েশন আছে, তারপরেও তাকে দেশের দিকে যেতে হচ্ছে কারণ সে 482 ভিসা পায় না। 482 ভিসা যদি সে পায় তবে সে পরবর্তীতে 189 দিয়ে সে পিআরে যেতে পারবে, কিন্তু সে 482 ভিসা পাচ্ছে না। সেই জায়গায় আমরা বাংলাদেশে যারা আছি বা মিডল ইস্টে আছি, দালালরা আমাদেরকে যখন বলে হ্যাঁ তোমাকে আমি 482 ভিসা দিয়ে দিব, আমরা তাকে বিশ্বাস করে ফেলতেছি। আমরা বাস্তবতা মানতে রাজি না। দেখুন, আমাদের টাকা বেশি হয়ে যেতে পারে কিন্তু এই টাকাটা কষ্টে উপার্জিত, এই টাকাটা এইভাবে দেওয়া ঠিক না। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি বলতেছেন, স্টুডেন্ট ছাড়া আমরা যারা আছি আমরা ভিসা পাবো না? ভাই আপনি যদি ভিসা পাওয়ার একেবারেই সম্ভাবনা না থাকতো আমি প্রথমেই বলতাম যে পাবেন না, বাদ দেন। আমি বলেছি যে হ্যাঁ পাবে, কিন্তু সেটা প্রসেসিংটা অনেক বেশি টাফ, এবং এই টাফ প্রসেসিংয়ের মাঝখানের যে সময়টা, এই সময়টাতে এই দালাল আপনার সাথে বংচুন বুঝে আপনার টাকাটা নিয়ে নিচ্ছে। এই দালালদেরকে আপনি কীভাবে ওভারকাম করবেন, শুদ্ধ ভাষায় বললে এই এজেন্টদেরকে কীভাবে আপনি ফেস করবেন, ওরা ট্রু নাকি ফলস, এই বিষয়টা আপনি যাচাই বাছাই করতে পারবেন। এই যাচাই বাছাইয়ের পুরো চলছিরা বিশ্লেষণটাই আমি আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে, এবং এই ভিডিওটা চেষ্টা করবেন আপনার যারা আশপাশের লোকজন আছে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে চায়, অথবা এমনিতেই ভিডিওটা শেয়ার করে দেন। আমি নর্মালি ভিডিও শেয়ার করার কথা বলি না, কিন্তু আমার নৈতিক দায়িত্ববোধ থেকে বলতেছে এই ভিডিওটা শেয়ার করবেন। এটা এতটাই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের কষ্টে উপার্জিত টাকাটা এই স্টুপিডরা, এই কুলাঙ্গারগুলা খেয়ে দিচ্ছে, আমাদেরকে ফ্রাস্ট্রেশনে নিয়ে যাচ্ছে, আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে। এত কষ্ট করে এতটা টাকা আমরা সেভ করি, সকল টাকা আমাদেরকে পথে বসকায় দেয়। বি কেয়ারফুল ফ্রম দিস স্টুপিড এজেন্ট। নিজের সম্বন্ধে জানুন, নলেজ গেদার করুন, তারপরে মুভ করুন। তার আগে নিজের একটা পয়সা নষ্ট করবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনার ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। ভালো থাকবেন, ধন্যবাদ।